বেসিক্যালি আমরা এই কোর্সে পাওয়ার সম্পর্কে কি পড়বো সেটা আমাদের দেখার বিষয়, রাইট? কারণ আমাদের কোর্সটা হলো ভিএলএসআই সিস্টেম ডিজাইন 2। তো এখানে মূলত আমাদের ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন নিয়ে আমরা ডিসকাস করব। তো ওই জিনিসগুলো পাওয়ার নিয়ে ডিসকাস করবো। তো এখন এই সাবজেক্টটার ইমপ্লিমেন্টেশন গুলো কোথায় সেটা যদি আমরা একটু দেখি, এইটার ইমপ্লিমেন্টেশন গুলো হলো আমাদের মোবাইল ফোনে, আমাদের ল্যাপটপে, বা আমাদের ছোট ছোট কিছু ইনস্ট্রুমেন্টে যেখানে আমাদের আইসি ব্যবহার করা হয় বা ছোট ছোট সার্কিট ব্যবহার করা হয়। তো সেখানে দেখা সেই জায়গাগুলোতে আমার পাওয়ার আর এনার্জিটা কনজাম্পশনটা কিভাবে হচ্ছে, চার্জিংটা কিভাবে হচ্ছে, ডিসিপেশনটা কিভাবে হচ্ছে, ডাইনামিক পাওয়ারটা ওখানে কিভাবে কাজ করতেছে, স্ট্যাটিক পাওয়ারটা ওখানে কিভাবে কাজ করতেছে। তো এই জিনিসগুলাই আমরা মূলত এই পাওয়ার লেকচারটাতে দেখবো এই কোর্সে, ঠিক আছে? তো এখন যদি আমরা বেসিক্যালি বলি যে পাওয়ার আর এনার্জি, এখন পাওয়ার বলতে আমি যেটা বুঝি, নর্মালি আমাকে যদি কোনো সিস্টেমের পাওয়ার বলা হয় তাহলে আমি সেটা বুঝবো যে কারেন্ট আর ভোল্টেজের একটা মাল্টিপ্লিকেশন, রাইট? যেহেতু আমাদের এটা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স, তো আমি বুঝবো যে এটা কারেন্ট আর ভোল্টেজের মাল্টিপ্লিকেশনটাই হলো আমার জন্য কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এখন এখানে কি বলছে দেখেন, পাওয়ার অ্যান্ড এনার্জি। তাহলে পাওয়ার ইজ ড্রন ফ্রম আ ভোল্টেজ সোর্স অ্যাটাচ টু দ্য ভিডিডি পিনস অফ আ চিপ। তার মানে কি, একটা চিপের ক্ষেত্রে পাওয়ারটা কোথা থেকে আসে সেই কথাটাই এখানে বলা হয়েছে, যে পাওয়ার ইজ ড্রন ফ্রম আ ভোল্টেজ সোর্স অ্যাটাচ টু দ্য ভিডিডি পিন। এখন এই ভিডিডিটা কি? ভিডিডিটা হলো আমাদের যে সাপ্লাই যেটা আমরা দেই একটা আইসিতে। অর্থাৎ আমরা যদি একটা ইনভার্টারের ছবির কথা যদি চিন্তা করি, একটা ইনভার্টারের ছবিতে যেটা থাকে, একটা পিমোস থাকে, একটা এনমোস থাকে। পিমোসটা উপরে থাকে, এনমোসটা নিচে থাকে। তাহলে পিমোসটা হলো আমার পুল আপ নেটওয়ার্ক এবং এনমোসটা হলো পুল ডাউন নেটওয়ার্ক। সেখানে পুল আপ নেটওয়ার্কের সাথে আমার একটা ভিডিডি কানেক্ট করা থাকে, অর্থাৎ যেটা আমার ইনপুট হিসেবে কাজ করে। ওই ইনপুটটার কথাই এখানে বলা হয়েছে ভিডিডি। এখন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এখন এখানে এই কথাটার মানেটা কি বুঝাইছে? ইনস্ট্যান্টেনিয়াস কথাটার মানে বুঝাইছে যে আপনি তাৎক্ষণিক যে পাওয়ারটা পাবেন সেটাই হলো আপনার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আবার পাওয়ার অনেক সময় অ্যাভারেজও হয়, রাইট? পাওয়ার অনেক সময় কি হয়? অ্যাভারেজও হয়। এখন এইখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ইকুয়েশন দেওয়া আছে, একটা এনার্জি ইকুয়েশন দেওয়া আছে, একটা অ্যাভারেজ পাওয়ারের ইকুয়েশন দেওয়া আছে। তো এখানে ভয় পাওয়ার কিছুই না। হয়তো ইকুয়েশন গুলো দেখতে একটু মনে হচ্ছে যে এখানে কি না কি, আমরা তো ছোটবেলায় পড়ে আসছি, রাইট? নর্মালি আমরা পড়ে আসছি, যদি আমাদেরকে পাওয়ারের ইকুয়েশন লিখতে দিত আমরা কি লিখতাম? যে পি ইজ ইকুয়াল টু ভিআই লিখতাম। এনার্জির ইকুয়েশন লিখতে দিলে ই ইজ ইকুয়াল টু পি। তারপরে এভারেজ পাওয়ার লিখতে দিলে তখন আমার ই ডিভাইডেড বাই টি, টোটাল টাইম, অর্থাৎ টোটাল এনার্জি ডিভাইডেড বাই টোটাল টাইম হলো আমার এভারেজ পাওয়ার। এখন এখানে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছে, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছে, বিকজ আমার মোবাইল ফোনে যে আইসি গুলা ব্যবহার করা হয় বা ল্যাপটপে যেই ধরনের চিপ ডিজাইন করা হয়, ব্যবহার করা হয়, প্রত্যেকটার কিন্তু কারেন্ট কনজাম্পশন কিন্তু আমার খুবই মিনিমাল একটা কারেন্ট কনজাম্পশন, ঠিক আছে? এটা মিনিমাল কারেন্ট কনজাম্পশন, যে কারণে আমরা দেখা গেছে যে মিনিমাল কারেন্ট কনজাম্পশন, ঠিক আছে? তো মিনিমাল কারেন্ট কনজাম্পশন হওয়ার কারণে আমাদের আসলে ইকুয়েশন গুলো এইভাবে একটু চিন্তা করে দেখতে হবে বা এইভাবে ক্যালকুলেট করতে হবে। এখন যে কিভাবে ক্যালকুলেট, এখন যেহেতু আমার কারেন্ট কনজাম্পশনটা খুবই মিনিমাল, সেখানে আমার কি হচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ক্ষেত্রে আমার অবশ্যই টাইমটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো টাইম যদি আমার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন আমার পাওয়ারটাও আসবে টাইমের রেসপেক্টে, আমার কারেন্টটাও টাইমের রেসপেক্টে হবে, এবং আমার ভোল্টেজটাও টাইমের রেসপেক্টে হবে। এখন আমি যদি বলি যে তাহলে কেউ যদি আমাকে কোশ্চেন করেন যে স্যার তাহলে ভোল্টেজটা কারেন্টটা কিভাবে টাইমের রেসপেক্টে হয়, এখন দেখেন, আমি যে ইনভার্টারের কথাটা বললাম, তো ইনভার্টার যখন আমাদের কাজ করে তখন ওখানে দুইটা মসফেট থাকে, একটা পিমস, একটা এনমস। যখন পিমসটা আমার অন থাকে ডেফিনেটলি তখন আমার কি এনমসটা কি থাকে? টার্ন অফ থাকে, বন্ধ থাকে। আবার যখন আমার এনমস অন থাকে তখন আমার পিমস বন্ধ থাকে। তো দ্যাট মিনস কি, আমার দুইটাই কি দুই ধরনের টাইম রেসপেক্টে, বা আমি যদি সেটাকে বলি দুইটা সাইকেলে কাজ করে। অর্থাৎ যখন পি মসের সাইকেলটা চলে তখন এন মসের সাইকেলটা বন্ধ থাকে, আর যখন এন মসের সাইকেলটা রানিং থাকে তখন পি মসের সাইকেলটা বন্ধ থাকে।
তো দ্যাটস ওয়াই আমার দুইটা টাইমিং কিন্তু দুই ধরনের। সো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে ওইভাবে টাইমিংটা চিন্তা করে, ওই সাইকেলটা চিন্তা করে আমাকে পাওয়ারটা ক্যালকুলেট করতে। আচ্ছা, এখন আসি এনার্জির ক্ষেত্রে। এনার্জির ক্ষেত্রেও আমার এখানে ওই যে একটা সার্টেন টাইম, অর্থাৎ আমার পিমোস যখন ছিল তখন আমার পাওয়ার কত ছিল, এনমোস যখন রানিং ছিল তখন পাওয়ার কত ছিল, এই জিনিসগুলো একটা একটার সাথে ইন্টিগ্রেট করে আমি এনার্জিটা পাবো। এখন ইন্টিগ্রেশন আর হলো সামেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি মিড টার্মে বলছি এই কথাটা লেকচারে, ক্লাসে। কেউ কি বলতে পারবেন ইন্টিগ্রেশন আর সামেশনের মধ্যে পার্থক্যটা কোথায়? কেউ বলতে পারবেন না? আচ্ছা, ইন্টিগ্রেশন আর সামেশনের মধ্যে পার্থক্যটা হলো যে সামেশন আমার ধরতে গেলে আমার সবকিছু একসাথেই যোগ করা হয়ে যায়, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্লেষণ গুলো আমার কাউন্ট হয়, অর্থাৎ 0.1 0.2 সবকিছু আমার কাউন্ট হবে, অর্থাৎ সবকিছুকে একসাথে ইন্টিগ্রেট করে আমার কাউন্ট হয়। আর সামেশনের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমরা কিছু জিনিস ইগনোর করি, ছোট ছোট জিনিস ইগনোর করি, ঠিক আছে। আচ্ছা, এখন হলো অ্যাভারেজ পাওয়ার, যেটা বললাম সেটা হলো এনার্জি ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন আসেন পাওয়ার ইন সার্কিট এলিমেন্টস। তাহলে এতক্ষণ ধরে আমরা যে সার্কিট গুলোর কথা বলতেছিলাম সেই সার্কিট গুলোই আবার আসতেছে, যে আমার এই সার্কিট এলিমেন্ট গুলা দেখতে কিরকম হয়, বা আমার এই সার্কিট গুলা আসলে কিভাবে একটা একটার সাথে কাজ করে। তো এখন দেখেন এখানে উপরে প্রথমে যেটা দেওয়া আছে সেটা একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, রাইট? এই যে এটা একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে আমার একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তো ভোল্টেজ সোর্স যেটা আমি বললাম যে ভিডিডি, তো ওইটার সাথে রিলেটেড যে কারেন্টটা হবে সেটা হবে আইডিডি। তাইলে পিভিডিডি মানে কি? পিভিডিডি হলো যে আমার যে পাওয়ারটা, যেটা আমি বলতেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আমার, সেটা আমার ক্যালকুলেশনটা হবে আইভিডিডি ইন্টু ভিডিডি। এরপরে যেটা আমার আসতেছে, আবার আরেকটা পাওয়ার আসতেছে, সেটা হলো যখন আমার আর দিয়ে থাকতেছে। তাইলে আমি আর নর্মালি আমি কি জানি, ওহমস ল থেকে আমি জানি যে বি ইজ ইকুয়ালস টু আই আর। এখন আমি যদি আই আর, বি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে আই এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে আই ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমার বি বাই আর। তাহলে ওই আই এর ভ্যালুটাকে আমি যদি এখানে রিপ্লেস করে দিই, অর্থাৎ এই আইটাকে যদি আমি রিপ্লেস করে দিই ভি বাই আর দিয়ে, তাহলে আমার সেটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার আর, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, বা আই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই দুইটাই হয় যদি আমি একবার আইটাকে রিপ্লেস করি, একবার ভিটাকে রিপ্লেস করি। এবং সেই ভি আর আই রিপ্লেসমেন্টটা কোত্থেকে হচ্ছে? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্টটা সেটা রেসপেক্টে হচ্ছে, আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা রেসপেক্টে হচ্ছে, এই যে এটা। যে আমার এই ভোল্টেজ আর কারেন্ট এই যে এটার রেসপেক্টে হচ্ছে, এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসতেছে আমার এনার্জি। এখন এনার্জির ক্ষেত্রে আমার এখানে ক্যাপাসিটেন্সের দেয়া দেওয়া আছে, এবং ক্যাপাসিটেন্সের আইসি সমান সমান সি ডিভি বাই ডিটি দেয়া আছে, যেটা আমার ইন্টিগ্রেশন করার পরে আমি পাবো। তাহলে এনার্জিটা দেখেন, এনার্জিটা কি বলছে, ইন্টিগ্রেশন দিয়েছে, এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে ইনফিনিটি। এরপরে আমার ই দেওয়া আছে আই ভি, সেটা দেওয়া আছে। দেওয়ার পরে আমার এখানে কি করলো, এই আই এর ভ্যালুটা আমরা রিপ্লেস করলাম, অর্থাৎ এই যে এখানে যে আমার আই সি এর ভ্যালু যেটা ছিল সেটাকে আমি এখানে রিপ্লেস করেছি, এই যে আই এর ভ্যালুটা রিপ্লেস করে আমরা এখানে এই ভ্যালুটা বসিয়েছি, এবং আমাদের ভিটি যেটা ছিল সেটাই রাখছি। রাখার পরে যেটা হয়েছে যে আমার আলটিমেটলি ওই যে টাইম যেটা ছিল ডিটি, ওইটার রেসপেক্টে আমি সিটাকে বাইরে নিয়ে গেছি, কারণ সিটা আমার একটা কনস্ট্যান্ট, সিটা আমার একটা কনস্ট্যান্ট, ক্যাপাসিটেন্সের কনস্ট্যান্ট ভ্যালু।
এই জন্য সেটা আমি ইন্টিগ্রেশনে রাখি না, সেটা আমি বাইরে নিয়ে গেছি। আর যেহেতু আমার এখানে ডিভি আছে, ওই ডিভি এর এগেনস্টে আমি এই ভিটাকে এখানে ইন্টিগ্রেশনে করেছি, যেটা আমি ভ্যালু দুইটা সেট করে দিয়েছি। একটা হলো 0 লোয়ার লিমিট, আর আমার আপার লিমিট হলো পিসি। তারপর আমি এখানে ইন্টিগ্রেশনটা করে আমি যেটা পেয়েছি সেটা হলো ভি স্কোয়ার সি। আর আমার আগেই কি ছিল, সি ছিল, ওটার সাথে সাথে ওটা আমার হাফ ভি স্কোয়ার সি চলে এসেছে। আপনারা যারা ইন্টিগ্রেশন করছেন ম্যাথ ওয়ানে, তারা এই জিনিসটা বুঝতে পারবেন যে এখানে 0 থেকে একটা লিমিট যখন থাকে আর এরকম যদি কোনো কিছু থাকে, সেটাকে যখন আপনি ইন্টিগ্রেশন করেন ওই ফর্মুলা অনুসারে আসে 1/2 ভি স্কোয়ার সি এরকম আসে। তো সেটাই এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন হলো চার্জিং আর স্যার হালকা ক্যাপাসিটি। একটু বুঝি নাই স্যার, পিছনে কোনটা? একটু পিছনে স্লাইডে যান। ওই যে আপনার ইসি এনার্জিতে এখানে ইন্টিগ্রেশন আইভি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আই আই এখানে আয়ের মানটা এখানে কিভাবে আয়ের বসালেন? মানটা এখানে এই সি যে দিলে আয়ের মানটা এই যে এইটা এই ভ্যালুটা বসেছে, এই যে ওখানে তো আইসি দেওয়া আছে আর এখানে আইটি। আইসি দেওয়া আছে, এটা ক্যাপাসিটেন্সেরটাই বলছে, বাট আমরা মানে ওইটাই কনসিডার করতেছি আর কি। অর্থাৎ এই এই ফর্মুলাটা আসতেছে এই সার্কিটের জন্য, এটা আসতেছে এই সার্কিটের জন্য, এটা এই সেম এটা আসতেছে এটার জন্য। তো ওখানে আইসি বলুক আর আই বলুক, ওই জাস্ট আমরা ওই ভ্যালুটাই রিপ্লেস করছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন হলো চার্জিং এ ক্যাপাসিটর। এখন দেখেন, নর্মালি আমরা ক্যাপাসিটর অনেক জায়গায় ব্যবহার করি, রাইট? কিন্তু ক্যাপাসিটরটা কিভাবে চার্জ হতেছে, কিভাবে চার্জটা ডিসিপেট হতেছে কে বলতে পারবেন? ধরেন চার্জিং এর ডিসচার্জিং মেকানিজমটা কে বলতে পারবেন? বললেন না যে স্যার চার্জ স্টোরেজ করতেছে আবার ডিসচার্জ করতেছে, এইটা না, আমি জানতে চাই যে মেকানিজম। এখন মেকানিজম যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন, তাহলে মেকানিজমটা হলো এইটা, যে আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো বা আমি খাচ্ছি, হ্যাঁ আমি লাঞ্চ করতেছি, ব্রেকফাস্ট করতেছি, ক্ষুধা লাগছে খাচ্ছি, এইটা এক জিনিস। আর খাবারটা আমি কিভাবে খাচ্ছি সেটা এক জিনিস। তা আমি কিভাবে খাচ্ছি সেটাই হলো আমার খাবারের মেকানিজম, বা কিভাবে খাচ্ছি ওইটাই তো খাবারের মেকানিজম। আমি ওইটাই জানতে চাচ্ছি যে আমি কি হাত দিয়ে খাচ্ছি না চামচ দিয়ে খাচ্ছি। এখন চামচটা কি নিচে থেকে উপরে উঠাচ্ছি না উপর থেকে নিচে নামাচ্ছি, হাত আমি কি নিচে থেকে উপরে উঠাচ্ছি না উপর থেকে নিচে নামাচ্ছি, এই মেকানিজমটা আমি জানতে চাচ্ছি যে একটা ক্যাপাসিটার কিভাবে চার্জ হয় আবার কিভাবে ডিসচার্জ হয়। কেউ কি বলতে পারবেন একটা এক্সাম্পল দিয়ে? চেষ্টা করেন, পারবেন কেউ? আচ্ছা, আমি আর একটু সহজ করে দিই। সবারই তো ধরেন বাসা বাড়িতে সিলিং ফ্যান আছে, আছে না? সবারই বাসা বাড়িতে সিলিং ফ্যান আছে। এখন সিলিং ফ্যানে যখন আমরা দেখি যে আমাদের ভোল্টেজটা কমে গেছে বা সিলিং ফ্যানটা একটু আস্তে ঘুরতেছে, তখন যে কোনো একটা টেকনিশিয়ান বা কেউ কাউকে যদি আনি, বা আমি নিজেই অনেক সময় বলি যে এই ফ্যানের ক্যাপাসিটার দুর্বল হয়ে গেছে বা ক্যাপাসিটার উইক হয়ে গেছে, ক্যাপাসিটারটা চেঞ্জ করলে স্পিডটা বেড়ে যাবে বা ঠিক হয়ে যাবে। এখন আমার কোশ্চেন হলো, এই কনসেপ্টটাই বা কেন আসে যে ক্যাপাসিটার দুর্বল হয়ে গেছে, ক্যাপাসিটারটা চেঞ্জ করলে ফ্যানের স্পিডটা বেড়ে যাবে? তাহলে আমাকে একটু কেউ বুঝাতে পারবেন যে আসলে এখানে কি ঘটতেছে যে ক্যাপাসিটরটা চেঞ্জ করলে ফ্যানের স্পিডটা বেড়ে যাবে? হয়তো স্যার ক্যাপাসিটর তার কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে সেটার ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা তো মার্কেটিং অ্যান্সার হয়ে গেলো না? আমি তো আবারও বললাম যে আমাকে এক্সাক্ট মেকানিজমটা বল। কারণ এই স্লাইডটাতে ওই মেকানিজমটা লেখা আছে, কিন্তু এটা লেখা আছে আমার একটা ডিভাইসের ক্ষেত্রে, অর্থাৎ আমার একটা ছোট আইসির ক্ষেত্রে, মসফেটের ক্ষেত্রে বলা আছে, বা একটা ইনভার্টারের ক্ষেত্রে। কিন্তু আমি জানতে চাইতেছি রিয়েল লাইফে আমরা কি কখনো এগুলো চিন্তা করছি? এই যে যেটা আমি একটা এক্সাম্পল যেটা দিলাম, সিলিং ফ্যানের যে এক্সাম্পলটা দিলাম, এটা তো আমাদের বাসা বাড়িতে সচরাচর সবাই আমরা এটার সাথে ইউজ টু, রাইট? কিন্তু আমরা খালি হ্যাঁ। আমরা কিন্তু খালি শুধু চেঞ্জই করি, কিন্তু কেউ কি কখনো জানতে চাইছি যে আসলে কি কারণেই বা আমাদের চেঞ্জ করা লাগতেছে, বা কেনই বা এটা দুর্বল হয়ে গেল? এটা তো কখনো জানতে চাইনি, চাইছি কি কেউ? জি না। এত ডিপে তো আমরা যাই নাই, কিন্তু ডিপে যাই নাই কারণ কি, আমাদের আগ্রহ নাই, আমরা ওই শুধুমাত্র লেখাপড়া করি, পরীক্ষা পাশ করাচ্ছি, তাই। আচ্ছা, এখন এইটা আমাকে নেক্সট ক্লাসে আপনারা এক্সপ্লেন করবেন। এই যে সিলিং ফ্যানের যেটা এক্সপ্লেন করবেন সেটা আমাকে এক্সপ্লেন করবেন, আর আমি এখন এই আইসি তে কেমনে কি হচ্ছে সেটা এক্সপ্লেন করবো, ঠিক আছে?
আর যদি সিলিং ফ্যানের ওটা না পারেন, ওইটা আমি ক্লাসে আবার দরকার হলে ডিসকাস করবো, এক্সপ্লেন করবো, ঠিক আছে? তো এখন থেকে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার, যে কোনো কিছু, আমি এটা যতগুলা সাবজেক্ট আমি পড়াইছি বা যতগুলা লেকচার আমি নিছি, সবগুলা লেকচার আমি প্রথম থেকে বলছি যে ট্রাই টু থিঙ্ক লাইক অ্যান ইঞ্জিনিয়ার, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারের মতো চিন্তা করার চেষ্টা করেন প্রথম থেকে। আচ্ছা, কে হ্যান্ড রেজ করছে? মেহেদি জি, বলেন। মেহেদি হাত তুলছেন, বলেন। মেহেদি হাত তুলছেন, কি বলবেন বলেন। মোটর, এখানে স্টার্টার ব্যবহার করা হয় না, এখানে দুইটা কয়েল আছে, একটা হচ্ছে স্টার্টিং কয়েল, একটা হচ্ছে রানিং কয়েল। হুম। বিষয়টা হচ্ছে যে এখানে এই মোটরটাকে চালানোর জন্য আমরা দুইটা কয়েলের মাঝে একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি করি, যেটা আমাদের ক্যাপাসিটর সাহায্য করে। যদি ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যায় তাহলে তো ওই ফেজ অ্যাঙ্গেলটা তৈরি হয় না, যার জন্য ক্যাপাসিটর দুর্বল হয়ে গেলে ফেজ অ্যাঙ্গেলটা কমে যায়, যার জন্য ফ্যানের স্পিড কমে যায়। ভেরি আর গুড। যদি সঠিক প্রপার মানের ক্যাপাসিটর ইউজ করি তাহলে ফেজ অ্যাঙ্গেলটা রানিং এবং স্টার্টিং কয়েলের মধ্যে ঠিক থাকে, যার জন্য ওই তখন যে চার্জিং সিঙ্গেল ফেজ এটা, মোটরটা হ্যাঁ, ভেরি গুড। এই যে প্রপারলি দেখছেন, কাজ করে। এই যে কত সিম্পল, এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা লজিক্যাল অ্যান্সার। এই জিনিসগুলো আমরা কিন্তু একটু চিন্তা করি না, বা আমরা একটু ইয়া করি। এই জিনিসগুলো একটু চিন্তা করবেন আপনারা, ঠিক আছে? যেমন ওনার অ্যান্সারটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে, এবং ওনার অ্যান্সারটা এক্স্যাক্টলি একটা ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে বলা আছে, কারণ ফেজ অ্যাঙ্গেলটা অনেক ইম্পর্টেন্ট। কারণ ওই ফেজ অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট, ফেজ অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু ওই ভোল্টেজের ইয়ার কারণে আবার ফ্যানের স্পিড বাড়ে কমে, ঠিক আছে? তো এই জিনিসগুলা একটু, মানে যখনই লাইফে যে কোনো কিছু করবেন, ইঞ্জিনিয়ারিং এর মতো একটু চিন্তা করবেন, যেহেতু আপনি বলেন। হ্যালো। হ্যালো স্যার, ওটা নয়েজ মনে হয়, আচ্ছা, বলতে চাই। যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ারিং এর মতো চিন্তা করবেন, তো তখন আপনি আসলে জিনিসগুলোতে মানে ইন্টারেস্ট ফিল করবেন। অর্থাৎ আমি যে একটা বই পুস্তকে পড়বো, বা যদি আমি সেই বই পুস্তকে যদি পড়াটা যদি আমার কাছে ভালো না লাগে, তাহলে আলটিমেটলি তো আমার আসলে ওই সাবজেক্টটা পড়তে তো আগ্রহ আসবে না, রাইট? তো সেই জন্য যেটা হয় যে আমরা একটু জানার চেষ্টা করবো সবকিছু, ঠিক আছে? তা এখন আমরা যদি একটা ডিভাইসের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখেন, ডিভাইসের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এখানে একটা ছবি দেয়া আছে, এই ছবিটা একটু দেখেন। এখানে এই ছবিটা দেখে কি মনে হইতেছে দেখি বলেন তো? এই যে বাম দিকে শুধুমাত্র ক্যাপাসিটরটা যদি আমি বাদ দিই, তাহলে এইটা আমাদের কিন্তু ফ্যামিলিয়ার একটা ছবি, রাইট? আমরা ভিএলএসআই 1-এ পড়ছি। এই ছবিটা কিসের ছবি দেখি, কে বলতে পারবেন বলেন তো? ভিএলএসআই 1-এ আমরা এই স্যার, ছবিটা দেখছি, বলেন। পিমোস এনমোসের ছবি স্যার। আরে পিমস এনমস ছবিতে সেটা এমনি দেখাই যেতেছে, পি আর এন দেখা, কিন্তু জিনিসটার নাম কি? একটা নাম আছে তো, জিনিসটার নাম কি বলেন? একটা নাম আছে, জিনিসটার একটা নাম আছে, বলেন, কে বলতে পারে? ইনভার্টার, একটা ইনভার্টার, একটা সিমস ইনভার্টার, ঠিক আছে? সিমস ইনভার্টার। তো সিমস ইনভার্টারে আমাদের কি থাকে? একটা পুল আপ নেটওয়ার্ক থাকে, একটা পুল ডাউন থাকে। পুল আপে হলো পিমস, পুল ডাউনে হলো এনমস। তাহলে এখন দেখেন, এই সার্কিটের রেসপেক্টে যখন আমার এখানে বলতেছে, আচ্ছা একটু সবাই ভিডিওটা বন্ধ রাখি, আর হলো মাইক্রোফোনটা একটু মিউট করে রাখি। হ্যাঁ, ভিডিও বন্ধ করে মাইক্রোফোন মিউট করি, ভিডিও বন্ধ করে মাইক্রোফোনটা মিউট করি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তো when the gate output rises, energy stored in the capacitor, এক। তারপরে বলছে বাট এনার্জি ড্রন ফ্রম দ্য সাপ্লাই ইজ, এই ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে। আরেকটা কথা বলছে, half the energy from VDD is dissipated in the PMOS transistor as heat, other half stored in capacitor। এখন প্রথম লাইনটা যদি আমি চিন্তা করি, তাহলে কি বলছে? এনার্জি stored in capacitor is EC is equals to half CL into VD স্কয়ার। এখন এটা একটা ইকুয়েশন দিছে, কিন্তু এই এনার্জিটা কিভাবে স্টোর হইতেছে? এখন দেখেন, আমি জানি কি, যখন আমার এই যে ভি ইন, আমার যখন এই ভি ইনটা 0 হয়,
তখন আমার পিমসটা কি হয়, অন হয়, রাইট? আচ্ছা, কে সবাই একটু মিউট করেন প্লিজ। আনমিউট করতে বলছি না সবাইকে। সবাই একটু মাইক্রোফোনটা মিউট করেন, আমি যখন জিজ্ঞেস করব তখনই আনমিউট করে কথা বলেন প্লিজ। আচ্ছা, এখন দেখেন এই যে ভি ইন যেটা আছে, ভি ইন যদি আমি 0 দেই তাহলে আমার যেটা হয়, আমার পি মসটা অন থাকে, আমার পি মস অন থাকে, এন মসটা কি হয়, অফ থাকে। তাহলে এন মস যদি আমার অফ থাকে, নিচের এই পার্টটা যদি আমার অফ থাকে, দ্যাট মিন্স এখানে কি হচ্ছে, কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কারণ আমার ভিডিডি থেকে যে কারেন্টটা আসবে সেটা এসে আমার এদিক দিয়ে ভি আউট হয়ে যাবে, আর ভি আউটে যাওয়ার আগে আমার এই ক্যাপাসিটরটাকে কি করবে, চার্জ করে দিয়ে যাবে। ঠিক আছে, ক্যাপাসিটরটাকে চার্জ করে দিয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার যখন পি মসটা অন থাকবে, সো আমার এই সার্কিটটা শর্ট হয়ে যাবে। তো শর্ট হওয়া মানে হলো ভিডিডি দিয়ে যে ফ্লো করবে সোর্স থেকে, ওই ফ্লোটা এসে আমার আউটপুটে চলে যাবে এবং আমার ক্যাপাসিটরটাকে চার্জ করে দিবে। সেই চার্জ করার ইকুয়েশনটা হলো আমার এইটা। আর এরপরে বলছে এনার্জি ড্রন ফ্রম দ্য সাপ্লাই ইজ এটা। এখন এইটা যখন আমার চার্জ হবে, ডেফিনেটলি ক্যাপাসিটর কি হয়, চার্জ হয় আবার ডিসচার্জ হয়, কারণ এটার একটা সাইকেল থাকে। তো যখন আমার এটা আবার যখন এনার্জিটা যখন আমার ড্র করবে, তখন আমার ইকুয়েশনটা এটা হবে। এটা আমরা নেক্সট ক্লাসে বোর্ডে ইকুয়েশনটা করে ডিটেলস আরো বুঝবো, কারণ এখন এখানে লেখা যাচ্ছে না, তো এটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব। আচ্ছা, এখন লাস্ট কথাটা কি বলছে, half the energy from VDD is dissipated in the PMOS transistor as heat, other half stored in the capacitor। তার মানে স্যার এই, স্যার জি বলেন। হ্যাঁ, বলছিলেন যখন ভি ইন যখন 0 তখন ভিডিডি অন হবে, আর ভিডিডি যখন অন হবে তখন আমরা PMOS, এই PMOS, ইকুয়েশনটা না পাবো। না না, PMOS অন হ্যাঁ হবে, PMOS অন হলে হ্যাঁ তখন পিমস, VDD সাপ্লাইটা চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ পিমস অফ হবে, আর যখন ভি ইন অন হবে অন তখন। হবে তখন, হ্যাঁ তখনকারটা ওই যে নিচে আসতেছি, তো এই যে when gate output fails, আসতেছি, এক্সপ্লেন করব ওয়ান বাই ওয়ান। আচ্ছা এখন হলো ডিসি, এখন দেখেন কি বলছে, হাফ দ্য এনার্জি ফ্রম ভিডিডি ইজ ডিসিপেটেড ইন দ্য পিমোস ট্রানজিস্টর অ্যাজ হিট। তার মানে কি, এই যে ভিডিডি যখন মানে অর্থাৎ পিমোস যখন অন ছিল, এখান দিয়ে যখন কারেন্টটা ফ্লো করছে, আইপি ফ্লো করার সময় কি হয়েছে, হাফ অফ দ্য এনার্জি অর্থাৎ অর্ধেক এনার্জি কি হয়ে গেছে, ডিসিপেটেড হয়ে গেছে পিমোস ট্রানজিস্টরে, এই ট্রানজিস্টরটাতে অ্যাজ আ হিট, আর আদার হাফ কি হয়েছে, এই ক্যাপাসিটরে স্টোর হয়েছে। এখন আসতেছি এই যে উনি যে কোশ্চেনটা করলো ওনার কোশ্চেনের অ্যান্সারে। এখন আসেন, when the gate output fails, তার মানে কি, গেট আউটপুট ফেলস মানে কি, যখন আমার ভি ইন 1 হয়ে যাবে তখন আমার এন মসটা অন হবে, অর্থাৎ এই পার্টটা আমার অন হবে, উপরের পার্টটা আমার অফ। তো দ্যাট মিনস আমার ভিডিডি আসতেছে না। তো দ্যাট মিনস যদি আমার কোনো ভিডিডি কাজ না করে, অর্থাৎ আমার কোনো সোর্স সাপ্লাই না থাকে, তো তখন আমার হলো গেট আউটপুট ফল। তো গেট আউটপুট যদি আমার ফেল হয় বা ফল করে, তখন আমার কি হবে, তো আলটিমেটলি দেখেন, যদি এটা অফ থাকে তার মানে এদিক থেকে কোনো কারেন্ট আসতেছে না, এদিক থেকে কোনো কারেন্ট আউটপুটে যাচ্ছে না, শুধুমাত্র এই পার্টটা অন। তাহলে এই পার্টটা যদি অন থাকে, তাহলে আলটিমেটলি আমার কি হবে, এনার্জি ইন দ্য ক্যাপাসিটর ইজ ডাম্প টু গ্রাউন্ড। অর্থাৎ এই যে ক্যাপাসিটরে যে এনার্জিটা ছিল, এই ক্যাপাসিটরে যে এনার্জিটা স্টোর হয়েছে, যেটা এই যেখানে বসে আদার হাফ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, ওটা আলটিমেটলি কি হয়ে যাবে, গ্রাউন্ডে ডাম্প হয়ে যাবে, অর্থাৎ ডিসচার্জিং এর সময়। তারপরে কি বলছে, ডিসিপিটেড অ্যাজ হিট ইন দ্য এনমস ট্রানজিস্টর। আর এনমসে যেটা হবে সেটা কি হবে, অর্ধেকটা এনমসে হিট হিসেবে ডিসিপেট হবে, আর বাকি অর্ধেকটা গ্রাউন্ডে ডাম্প হয়ে যাবে। ক্লিয়ার? এখন দেখেন এইখানে কিছু গ্রাফ এঁকে ওইটাকে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে ভিডিডি ধরা হয়েছে 1 ভোল্ট, আর আপনার ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া হয়েছে, লোড ক্যাপাসিটর যেটা বলে সিএল দেওয়া হয়েছে 150 এফ। এখন এই ছোট হাতের এফটা হলো 1 গিগাহার্টজ, তাহলে এটা হলো গিগা ফ্যারাড হবে। হ্যাঁ, গিগা ফ্যারাড, ওই 1 গিগাহার্টজ, তো এই জন্য 1 গিগা ফ্যারাড। তাহলে এটা দিয়ে এখন এই গ্রাফ গুলা আমরা নেক্সট ক্লাসে বোর্ডে এঁকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে একটার পর একটা কিভাবে হচ্ছে। হ্যাঁ,
এখন আমরা যদি একটু জুম করার চেষ্টা করি, এই যে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে গ্রাফগুলো আমরা নেক্সট ক্লাসে একটু বোঝার চেষ্টা করবো যে কেন এই এক থেকে এসে এখানে নেমে গেল, নেমে গিয়ে এখানে কেন ইয়া হয়ে গেল, আবার এখানে। এখন যদি আমরা একটু যদি গেস করার চেষ্টা করি, দেখেন আমি যেটা বললাম যে এখানে একটা সার্টেন টাইমে কি থাকবে, অন থাকবে, আবার একটা সার্টেন টাইমে অফ থাকবে, অর্থাৎ আমার দুইটা সাইকেল কাজ করবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যখন আমার অন থাকবে তখন এই যে এখানে কিন্তু আমার অন, অর্থাৎ আমরা এটা ল্যাবে যখন ইনপুট গুলো দিয়েছিলাম তখন আমরা দেখছিলাম যে 0 থাকলে 1 হয়েছে, 1 থাকলে 0 হয়েছে। আবার এই দেখেন এটা সার্টেন একটা টাইম পর্যন্ত ভ্যালুটা ছিল, এরপরে আবার 0 হয়ে গেছে, আবার আপ হয়ে গেছে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে একটু আমাকে মনে করাই দিবেন, এই স্লাইডটা আমরা বোর্ডে এঁকে এই গ্রাফ গুলা এক্সপ্লেন করবো, ঠিক আছে? এখন আসেন সুইচিং পাওয়ার। সুইচিং পাওয়ারটা কি? সুইচিং পাওয়ার, আমরা তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা পড়ছি। এখন আসেন আমরা এর আগে পড়ছি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এখন হলো সুইচিং পাওয়ার। এখন সুইচিং পাওয়ার মানে কি? এখন আমি জানি যে আমার মসফেট হলো একটা সুইচিং ডিভাইস, অর্থাৎ এটা কি হয়, অন অফ হয়। এখন যেহেতু আমার অন অফ হয়, তার মানে কি আমার ওই অন অফ একটা সার্টেন টাইমে অন এর জন্য একটা পাওয়ার, অফ এর জন্য একটা পাওয়ার, টোটাল যেটা হবে সেটাকে আমি বলতেছি সুইচিং পাওয়ার। অর্থাৎ আমার অন হইতে যে পাওয়ারটা লাগতেছে আর অফ হইতে যে পাওয়ারটা লাগতেছে এটাকে আমি বলতেছি সুইচিং পাওয়ার। সুইচিং পাওয়ারের ইকুয়েশনটা ওনারা কি দিছে দেখেন, সুইচিং পাওয়ার ইকুয়েশন 1/t, মানে 1 বাই টোটাল টাইম, এবং সেটাকে ইন্টিগ্রেট করছে 0 থেকে টি এর রেসপেক্ট, অর্থাৎ লোয়ার লিমিট 0 দিয়ে আর আপার লিমিট টোটাল টাইম দিয়ে ইন্টিগ্রেট করছে, সেটা হলো আইডিডি ভিডিডি। দেন যেটা করছে দেখেন, ভিডিডিটাকে বাইরে নিয়ে আসছে, আইডিডিটাকে এর রেসপেক্টে। কারণ কি? কারণ আমার এই যে আইডিডি আর ভিডিডির সাথে এখানে যে ইউনিটটা আছে ডিটি, ডিটির এগেনস্টে আমি ভিডিডি কে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ এখানে ভিডিডি একটা কনস্ট্যান্ট, আর ডিটির এগেনস্টে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে শুধুমাত্র আইডিডি। তাহলে এই ভিডিডি যেহেতু আমার কনস্ট্যান্ট, এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, ভিডিডি ডিভাইডেড বাই টি হয়ে গেল, আর আমার শুধু ভিতরে থাকলো আইডিডি, এই ইন্টিগ্রেশনটা এটা। তাহলে এটাকে যখন আপনি করবেন, এটাকে ভাঙলে যেটা আসতেছে সেটা আসবে হলো গিয়ে, আর আমরা এটাকে বুঝলাম কিভাবে, ভিডিডি এখানে কনস্ট্যান্ট? কারণ এখানে তো আমি ভিডিডি তো টাইমের রেসপেক্টে করি নাই, যে ব্র্যাকেটে একটা টি দেওয়া আছে দেখছেন, এখানে ভিডিডি টাকে আমি টাইমের রেসপেক্টে নিয়েছি, নেই নেই তো, শুধুমাত্র আমি আইডিডি টা টাইমের রেসপেক্টে নিয়েছি। তা আমার তো এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে টাইমের রেসপেক্টে। তো যেহেতু আমার হ্যাঁ, ইন্টিগ্রেশনটা টাইমের রেসপেক্টে হচ্ছে, শুধুমাত্র আমি ওইটাকেই ইন্টিগ্রেশনের আওতায় রেখে বাকিগুলোকে কনস্ট্যান্ট করে বাইরে নিয়ে আসি, ঠিক জি আছে? স্যার, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে এই যখন আইটাকে যখন আপনি ভাঙবেন, আইটাকে ভাঙলে এরকম একটা ইকুয়েশন আসে। এখন এইটা নেক্সট ক্লাসে দেখাই দিব যে এটা কিভাবে আসছে, অর্থাৎ এই যে ক্যাপিটাল টি এফ এস ডব্লিউ সি ভিডিডি এটা কিভাবে আসছে, আর এই ফর্মুলাটা এই লাইনের পরে কিভাবে আসছে এটা নেক্সট ক্লাসে দেখাই দিব। এখন যদি পরীক্ষা কোনো ম্যাথ আমি এভাবে দেই যে ক্যালকুলেট দ্য সুইচিং পাওয়ার of a circuit where the capacitor value যদি দেয়া থাকে, সি এর ভ্যালু দেয়া থাকবে, ভিডিডি এর ভ্যালু দেয়া থাকবে, আর ফ্রিকোয়েন্সির ভ্যালু দেয়া থাকবে, পারবেন না? অথবা যদি আমি পাওয়ারের ভ্যালু দিয়ে দেই, সি এর ভ্যালু আর ভিডিডি এর ভ্যালু দিলে ফ্রিকোয়েন্সির ভ্যালু বের করতে পারবেন না? পারা যাবে এরকম একটা ম্যাথ দিলে? পারবো স্যার। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট স্লাইড। এখানে হলো যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর। এখন নরমালি অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভিটি কে বলতে পারবেন, যদি বলেন তো? মানে স্যার কাজ করার যে মানে যে প্রবণতা, কি হ্যাঁ, কাজ করার যে প্রবণতা, হ্যাঁ প্রবণতা বা যে প্রবণতা বা প্রবাহ যেটা, সেটা অ্যাক্টিভিটি। এখন আমাকে বলেন যে আমাদের এই ছোট ছোট সার্কিট গুলাতে তো আমরা দেখছি কি, যে ক্লক পালস দিলে 0 দিলে 1 হচ্ছে, 1 দিলে 0 হচ্ছে। তো সেখানে কি আমি বেসিক্যালি কি চেঞ্জ করতেছি? ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি, রাইট? আমার ক্লক ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতেছি। কিন্তু আমাদের যে কারেন্টের লাইন, অর্থাৎ আমরা যখন প্র্যাকটিক্যালি যে কাজ করি, যে আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত কি বলেন তো কারেন্টের? 50 হার্টজ স্যার। 50 হার্জ। এখন এই 50 হার্জ এটাকে যদি আমি 60 হার্জ করে দিই, তাহলে কি আমার কি হবে বলে?
60 হার্টজ করে দিই অথবা 40 হার্টজ করে দিই, তাহলে কি হবে? কাজ করবে না তো স্যার। তাহলে বাংলাদেশে কারেন্টই থাকবে না, ব্ল্যাক আউট হয়ে যাবে, রাইট? জি। এখন বড় বড় লাইনের ক্ষেত্রে ব্ল্যাক আউট হয়ে যেতেছে, কিন্তু ছোট ছোট সার্কিটের ক্ষেত্রে কেন আমি ফ্রিকোয়েন্সি 1 2 3 এরকম করে বাড়াইলে কমাইলে এটা বাড়তেছে কমতেছে? কেউ বলতে পারবেন এই এই পার্থক্যটা কেউ এক্সপ্লেন করতে পারবেন? স্যার কোশ্চেনটা আরেকবার কাইন্ড কোশ্চেনটা হলো যে ধরেন আমার যে বড় ট্রান্সমিশন লাইন, রাইট? ট্রান্সমিশন লাইনে আমাকে যেটা করতে হয় সেটা হলো আমাকে ফ্রিকোয়েন্সিটাকে মেনটেন করতে হয়, রাইট? ফ্রিকোয়েন্সিটাকে 50 হার্জে আমাকে অবশ্যই রাখতে হয়, কারণ আমি জানি যে ফ্রিকোয়েন্সি যদি আমার কোনোভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে আমার ব্ল্যাক আউট হয়ে যাবে। কিন্তু এই ছোট ছোট সার্কিটে আমি আবার এই ফ্রিকোয়েন্সি নিয়েই আমি প্লে করি, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় কমাই কিন্তু আমি ইনপুট আউটপুট ভ্যারিয়েশন আনি। এখন আমার কোশ্চেন হলো ছোট সার্কিটে কেন ফ্রিকোয়েন্সিটা এতটা ম্যাটার করে না, বড় ট্রান্সমিশন লাইনে কেন ম্যাটার করে? কারণ দুইটাই তো আলটিমেটলি সেম। ছোট সার্কিটেও আমার কারেন্ট ফ্লো হইতেছে, ভোল্টেজ আছে, পাওয়ারের ক্যালকুলেশন আছে। বড় বড় ট্রান্সমিশন লাইনেও আমার ভোল্টেজ আছে, কারেন্ট আছে, পাওয়ারের ক্যালকুলেশন আছে, রাইট? দুই জায়গায় তো সবকিছুই সেম। এমন তো না যে বড় ভোল্টেজ বড় সাপ্লাই লাইনে পাওয়ার এক জিনিস আর ছোট সার্কিটে পাওয়ার আরেক জিনিস, দুইটাই তো সেম, পি ইকুয়েশনও সেম। এখন আমার কথা হলো যে তাহলে ওইটাতে কেন আমি প্লে করতে পারি না, এটাতে কেন প্লে করতে পারি? কে বলতো? স্যার জেনারেশনের বিষয়টা হচ্ছে ওইখানে হচ্ছে জেনারেশনটা হয় সেটা একটা সিনক্রোনাস নির্দিষ্ট ফিক একটা স্পিডে হয়, যার জন্য ফ্রিকোয়েন্সি তার সাথে ফ্রিকোয়েন্সি রিলেটেড NS=120 120/p, যার জন্য ওখানে আমরা ফ্রিকোয়েন্সিটা 2.5% এর আপ ডাউন বেশি করতে পারি না, যার জন্য জেনারেশনের সমস্যা হয়, যেটাকে আমরা ব্ল্যাক আউট বলি স্যার। আর ছোট ছোট সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুইচিং যে অ্যাক্টিভিটি গুলো আছে স্যার, এগুলা মানে ফ্রিকোয়েন্সির উপরে প্রভাবিত না হয়ে মনে হয় ভোল্টেজের উপরে প্রভাবিত হয়, যার জন্য হয়তো বা সমস্যা হয় না, এরকমটা কি স্যার? ছোট সার্কিটের ক্ষেত্রে এক্সাক্ট বলতে পারতেছি না না, স্যার। আপনি কাছাকাছি গেছেন। আমরা এটা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো, ঠিক আছে? আপনি কি ক্লাস করেন ফিজিক্যালি না? আর আমি এই জবের সুবাদে ফিজিক্যালি ক্লাস করা হয় না আর কি, আমি খুব আপনার কথা মাঝে মধ্যে বলার আসি স্যার। ভয়েস শুনে বুঝছি, কারণ আমি এই ভয়েস কখনো ক্লাসে শুনি নাই। আচ্ছা, বাট আপনার অ্যান্সার গুলো খুব ভালো ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে এটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, আপনি একটু ইউটিউবে ভিডিওটা দেখে নিন, হ্যাঁ? আচ্ছা, ওকে এখন দেখেন, তাহলে ছোট ছোট জিনিসের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সিটা কি হয় দেখেন। নর্মালি আমরা জানি কি, যেটা ওই যে আপনি যেটা বলছিলেন যে ফেজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে, তো ডেফিনেটলি আমাদের কি থাকে, একটা পজিটিভ সাইকেল থাকে, একটা নেগেটিভ সাইকেল থাকে। বা আমি যদি এখানে ছোট সার্কিটের কথা বলি, তাহলে আমার একটা ইনভার্টার যদি আমি চিন্তা করি, তাহলে ইনভার্টারে আমার PMOS এর জন্য একটা সাইকেল থাকবে, NMOS এর জন্য একটা সাইকেল থাকবে, ডেফিনেটলি, রাইট? কারণ আমার যখন PMOS অন থাকে তখন NMOS অফ থাকে, আবার NMOS অন থাকলে PMOS অফ থাকে। সো এই যে সাইকেলটা যে আসতেছে, এই সাইকেলের চেঞ্জিং যেটা, সেটাকে বলা হয় অ্যাক্টিভিটি ফ্যাক্টর, আলফা যেটা। এই আলফার কারণে কি হচ্ছে সেটা দেখেন, সেটা হলো ইফ দ্য সিগন্যাল সুইচেস 1 per cycle, তখন আলফার ভ্যালুটা চেঞ্জ হয়ে 1/2 হয়ে যায়, অর্থাৎ হাফ হয়ে যায়। এই আলফার ভ্যালু যতই চেঞ্জ হইতে থাকবে তখনই আপনি ফ্রিকোয়েন্সির একটা চেঞ্জ অটোমেটিক দেখতে পারবেন, কারণ সুইচিং ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু আলফা ইনটু এফ, মানে যেটা আমার নর্মাল ফ্রিকোয়েন্সি। আর এই অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা ওইটাই যে আমার যে সাইকেল গুলার যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ স্টেট চেঞ্জ, চেঞ্জ অফ দ্য স্টেট, অর্থাৎ একটা অন স্টেট থেকে অফ স্টেটে যাচ্ছে, আবার অফ স্টেট থেকে অন স্টেটে যাচ্ছে, যে সুইচিংটা হচ্ছে সেই চেঞ্জটা, ঠিক আছে? আর এরপরের টপিকটা হলো ডাইনামিক পাওয়ার। এই ডাইনামিক পাওয়ারটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকের ক্লাসে এতটুকুই, ঠিক আছে? যেহেতু বন্ধের পরে অনেক বিশাল একটা ছুটির পরে ক্লাস হইতেছে, সো এই জন্য সবাইকে বেশি প্রেশার দিব না, কারণ হলো আলটিমেটলি একটু টাইম লাগবে আমাদের।